হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাস বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 1 নম্বর সেটটি। প্রথমেই একের এক দাগে আছে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন। অপশন সি দাগ হবে ষোড়শ লুই। 2 দাগ ফ্রান্সের তামাকজাত পণ্যের ওপর যে কর নেওয়া হতো তার নাম। অপশন ডি দাগ এডস। 3 দাগ ষোড়শ লুই অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছিলেন। অপশন বি দাগ তুর্গকে। 4 দাগ ফরাসি জাতীয় সভার অধিবেশন বসেছিল 5 মে 1789 খ্রিস্টাব্দে। 5 দাগ অবাধ বাণিজ্য নীতির পক্ষে ছিলেন। অপশন বি দাগ অ্যাডাম স্মিথ। 6 দাগে আছে ইয়র্ক ছিলেন। 6 দাগে আছে ইয়র্ক ছিলেন। অপশন ডি দাগ প্রাশিয়ার সেনাপতি। পরের প্রশ্ন দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হতো। নেপোলিয়নকে। এরপর আছে টিলসিটের সন্ধি হয়েছিল 1807 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন নীল নদের যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হন নেলসনের কাছে। 10 দাগে আছে নেপোলিয়নের মৃত্যু হয়। অপশন সি দাগ সেন্ট হেলেনা দ্বীপে। চলে যায় 2 দাগে। 2 এর এ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। 1 দাগে আছে চতুর্দশ লুই, হবে অপশন বি দাগ। 2 দাগে আছে স্পেনীয় ক্ষত, হবে অপশন সি দাগ। আর 3 দাগে আছে ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি, হবে অপশন এ দাগ। এবার চলে যায় বিভাগ গ এর। 3 এর 1 দাগে আছে ইন্টেন্ডেন্ট কি? উত্তরটি দেখো, পূর্ব শাসনকালে প্রাদেশিক শাসন ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভরূপে পরিচিত এক বিশেষ ক্ষমতাশালী রাজস্ব সংগ্রাহক কর্মচারীরাই হলো ইন্টেন্ডেন্ট। তবে স্থানীয় বিচার ব্যবস্থা থেকে শুরু করে সাধারণ প্রশাসন, কৃষি, শিল্প, বাণিজ্য, সৈন্য সংগ্রহ সহ বিভিন্ন বিষয় তাদের নিয়ন্ত্রণে ছিল। লেফেভার লিখেছেন, নেকড়ে তুল্য এই কর্মচারীদের অত্যাচারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। 2 দাগে আছে প্যারিস কমিউন বলতে কি বোঝো? 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই বাস্তিল দুর্গের পতনের পর ফ্রান্সের বিপ্লবী জনগণ প্যারিসের পৌর শাসনভার নিজেদের হাতে তুলে নেন। নিজেদের মধ্য থেকে প্রতিনিধি নির্বাচন করে যে অস্থায়ী পৌর পরিষদ গঠন করে তাকেই প্যারিস কমিউন বলা হয়। 3 দাগে আছে ডাইরেক্টরি শাসন কি? 1795 খ্রিস্টাব্দের সংবিধান অনুসারে ফ্রান্সের শাসনভার 5 জন ডিরেক্টর বা ব্যক্তির এক কমিটির হাতে তুলে দেওয়া হয়। এই শাসন ডিরেক্টরের শাসন নামে পরিচিত। এই শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত অদক্ষ এবং দুর্নীতিগ্রস্ত। ডিরেক্টরদের শাসনকালে ফ্রান্সের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছিল। 4 দাগে আছে পোড়ামাটি নীতি কি? পোড়ামাটির নীতি হলো এক ধরনের রণকৌশল। আক্রমণকারী সৈন্যরা যাতে আক্রান্ত দেশের জিনিসপত্র ব্যবহার করতে না পারে তার জন্য আক্রান্ত দেশের সৈন্যরা নিজেদের জিনিসপত্র নিজেরাই পুড়িয়ে ধ্বংস করে দিত। 1812 খ্রিস্টাব্দে নেপোলিয়ন যখন রাশিয়া আক্রমণ করেছিলেন তখন রাশিয়ার সৈন্যরা যুদ্ধ না করে পিছিয়ে গিয়ে খাদ্য ও শস্য ভাণ্ডারগুলো জ্বালিয়ে দেন, পানীয় জলে বিষ মিশিয়ে দেন এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দিয়ে শত্রুপক্ষের অগ্রগতি ব্যাহত করে। এই রণকৌশলটি পোড়ামাটির নীতি নামে পরিচিত। পরের প্রশ্ন, কোন সময়কে কেন নেপোলিয়নের যুগ বলা হয়? নেপোলিয়ন বোনাপার্ট 1799 খ্রিস্টাব্দের 9 নভেম্বর ডিরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেন। এরপর তিনি ফ্রান্সের কনসুলেট নামে এক নতুন শাসন ব্যবস্থা প্রবর্তন করেন এবং সর্বশক্তিমান প্রথম কনসাল রূপে পরিচিত হন।
এই সময় থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত নেপোলিয়ন পূর্ণ কৃতিত্বের সঙ্গে ফ্রান্স শাসন করেন এবং সমগ্র ইউরোপে তার আধিপত্য বিস্তার করেন। তাই 1799 খ্রিস্টাব্দ থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ফ্রান্স তথা ইউরোপের ইতিহাসে নেপোলিয়নের যুগ বলা হয়। চলে যাই বিভাগ ঘতে। 4-1 আছে ফ্রান্সে সন্ত্রাসের শাসন চালু হওয়ার কারণ কি ছিল? দেখে নাও। মানে প্রথমে কি উদ্দেশ্য করা হয়েছিল? সন্ত্রাসের ভয়াবহতা অবসান। এরপরে 2 দাগে দেখো, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কি বোঝো? মহাদেশীয় অবরোধ ব্যবস্থা আর মহাদেশীয় ব্যবস্থার বাস্তবায়ন। দেখে নাও। 3 দাগে দেখো, ফরাসি বিপ্লবে নারীদের অবদান লেখো। দেখে নাও, মানে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, মোট 6টি পয়েন্ট দেওয়া আছে এবং মন্তব্যটি লিখবে। এবার চলে যায় বিভাগ দাগে। 5-1 ফরাসি বিপ্লবের পাশ্চাত্যের রাজতন্ত্রের দায়িত্ব কতটা ছিল? দেখে নাও, ফরাসি বিপ্লবের রাজতন্ত্রের দায়িত্ব। শেষ প্রশ্ন, সম্রাট নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারগুলো সংক্ষেপে উল্লেখ করো। দেখে নাও, নেপোলিয়নের সংস্কার।